কল্যাণী মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। বিমানবন্দরের আগুন আজকে আমাদের দুপুর 2টার পর থেকেই আমাদের প্রত্যেককেই উদ্বেগ উৎকণ্ঠায় কাটাতে হলো বিমানবন্দরের আগুন নিয়ে। এবং গেল কয়েকদিনে অন্তত বিমানবন্দরের আগুনের আগে আরও 2টো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, একটি চট্টগ্রামে আর একটি মিরপুরে। এবং মিরপুরেরটাও রাসায়নিক দ্রব্যাদি রয়েছে সেটি পাওয়া গেল, এবং চট্টগ্রামের সেখানেও রাসায়নিক দ্রব্য আজকেও বিমানবন্দরে দেখলাম। আমরা চাই খুব দ্রুত এই ধরনের ঘটনার তদন্ত হোক, আসলে কেন এভাবে আগুন ধরছে। আর যেটি আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হলো যে যদি তাদের সন্দেহ নাশকতার কোনো বিষয় আছে কিনা সেক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেবে। নাশকতার আলামত থাকলে কঠোর ব্যবস্থা নেবে এটি বলা ভালো, কিন্তু এরও আগে আসলে একটি সরকার তো বিভিন্ন সংস্থার দ্বারা পরিচালিত হয়। গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট ছিল কিনা, আর যদি গোয়েন্দা সংস্থা সে ধরনের কোনো রিপোর্ট না দিয়ে থাকে তাহলে সেখানে কারোর দায়বদ্ধতার বিষয় আছে কিনা, কারোর দায়িত্ব এড়ানোর বিষয় আছে কিনা, সেই জায়গাগুলোও দেখা উচিত। যদি নাশকতার কথা বলেই থাকেন, অন্তর্বর্তী সরকার বলেছেন তাদের বিবৃতিতে। আমাদের আজকের বিষয় জুলাই সনদ বাস্তবায়ন ও সিরিজ অগ্নিকাণ্ড। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা শিরোনামটি দেখে আসি দর্শক, শিরোনাম দেখে আমরা শুরু করব। কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে সচল শাহজালাল বিমানবন্দর, ঘটনার তদন্তে কমিটি, দেশব্যাপী অগ্নিকাণ্ডে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। সরকার গঠন করলে স্বাস্থ্যসেবা উন্নয়নকে অগ্রাধিকার দেবে বিএনপি, জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। জুলাই সনদ বাস্তবসম্মত, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। একটা রাজনৈতিক বন্দোবস্ত, এটা অনেকেই স্বাক্ষর করেননি। তারা কেন করেননি, তাদের রাজনৈতিক পজিশন এটা। জুলাই সনদ হোক না হোক, দেরি হোক, বাস্তবায়ন হোক, যেটাই হোক, তার জন্য এই বিচার কখনো থমকে থাকবে না। অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে জুলাই সনদের স্বাক্ষরকারীরা, বলছে এনসিপি। ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, বললেন সিইসি। ঐক্য ধরে রেখে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বিএনপির। এবং দেশের অর্থনীতিতে বৈশ্বিক মন্দার ছাপ, অর্থ ছাড় করছে না দাতারা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক প্রত্যাহারের আলটিমেটাম ব্যবসায়ীদের। দর্শক, আমরা আলোচনা শুরুর আগে একটু বিমানবন্দরে যেতে চাই। সেখানে আমাদের রিপোর্টার রয়েছেন লিওন মিরের সাথে একটু কথা বলে সেখানকার পরিস্থিতি কি এই মুহূর্তে আমরা শুনতে চাই। লিওন, আপনি শুনতে পাচ্ছেন? লিওন, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? আগুন নিয়ন্ত্রণের কথা বলা হলো, কিন্তু আসলে পুরোপুরি নিভেছে কিনা? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে 9:18 কিন্তু আগুন নির্বাপনের কথা কিন্তু বলা হয়নি। আগুন নিয়ন্ত্রণ তাকেই বলা হয় যখন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এখনও কিন্তু আগুন নির্বাপনের কাজ চলছে এবং এখনও কিন্তু আগুন জ্বলছে। যদি আমি একটু দেখাই ক্যামেরার মধ্যে, বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং সেই আগুন নেভানোর কাজ কিন্তু এখন সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো কাজ চলছে। আর আপনারা ধোঁয়াও দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁয়ার কুণ্ডলে উঠছে কয়েকটি জায়গা থেকে। আর আগুনও কিন্তু থেমে থেমে ভেঙে ভেঙে কয়েক জায়গায় আগুন জ্বলছে। এই কিছুক্ষণ আগেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কয়েক জায়গায় আমরা আগুন জ্বলতে দেখেছি, তবে এখন কিছুটা নিভানো হয়েছে। এখনও কিন্তু আগুন দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে শেষ এখন পর্যন্ত যে পরিস্থিতি এখানে,
37 ইউনিট কিন্তু এখনও ফায়ার সার্ভিসের 37 ইউনিট কাজ করছে এবং ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী, বিমান বাহিনীর সহ যতগুলো বাহিনী আছে বাংলাদেশের, র্যাব, পুলিশ সহ সবাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কাজ করছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখনো প্রচন্ড পরিমাণে ধোঁয়া উঠছে এখানে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টা যদি আমি একটু বলি, ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু জানানো হয়নি, তবে হতাহতের ব্যাপারে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের 2 জন কর্মী হতাহত হয়েছেন এবং আনসারের 17 জনের খবর কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া বেসামরিক কোনো নিহত সিভিলিয়ানের কোনো আহত হওয়া বা হতাহতের কোনো কথা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তারা কি আহত নাকি এখনো কি নিহতের কোনো খবর আছে কিনা? নেওয়ার খবর দেওয়া হয়েছে না, এখনো পর্যন্ত নিহতর কোনো ঘোষণা এখান থেকে দেওয়া হয়নি যে কেউ নিহত হয়েছে কিনা। এ ব্যাপারে পরিষ্কার করে কিছুই এখানে জানানো হয়নি। জি লিওন, আপনাকে ধন্যবাদ। সাবধানে থাকবেন। আমরা প্রয়োজনে আবারও আপনার সাথে যুক্ত হব। ব্যারিস্টার বেলায়েত এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, আমাদের আপনারা জানেন যে ঢাকার মিরপুর গার্মেন্টসে আগুনে 16 জন নিহত হয়। এটি মঙ্গলবারের ঘটনা এবং সেখানেও আগুনের সূত্রপাত হয় এই গার্মেন্টসের উল্টো দিকে রাখা একটি রাসায়নিক গুদাম থেকে। আরেকটি বিষয় হলো সিইপিজেডে মানে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার ভবনের আগুন, সেটাও 17 ঘন্টা ধরে জ্বলে এবং সেটিও গত বৃহস্পতিবারের ঘটনা। এর মধ্যে আবার এই কার্গো ভিলেজের আগুন, 3টি আগুনই রাসায়নিক দ্রব্যের থেকে। আমি পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, সায়েন্সের ছাত্র হিসেবে কেমিক্যালের যে বিষয়টি আমি জানি যে কেমিক্যালে যখন আগুন ধরে যায় আপনারা জানতে পারেন সাধারণ চোখে যে রাসায়নিক দ্রব্যাদির মধ্যে যখন বিশেষ করে ডাইংয়ের যে দ্রব্য থাকে সেখানে বেশ কিছু দাহ্য পদার্থ থাকে। এই দাহ্য পদার্থ আপনি পানি বা কোনো কিছু দিয়ে নেভানো খুব দুষ্কর। সেই দ্রব্য পুরোটা পূর্বে পোড়ার পরে আগুনটা নিভে যাবে। এই কারণে রাসায়নিক দ্রব্যের আগুন খুবই মারাত্মক হয়। আপনার কি মনে হচ্ছে, এখন আমরা তো অবশ্যই এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে কথা বলবো, কিন্তু এই যে 3টি সিরিজ দুর্ঘটনাকে আপনার কি মনে হচ্ছে? জি ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে। আজকে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, ফায়ার নিয়ে। বোধহয় আপনারাও শিওর ছিলেন না 2টার আগ পর্যন্ত। তা আমি আসলে আপনাদের যখন এটা দেখলাম আসার একটু আগেই, তখনই আমার হঠাৎ, আমি আজকে সারাদিন বিজি ছিলাম, দেখেই নেই। তখন নিউজ পেপার যখন দেখলাম তখন আমার কাছে খুব অবাক মনে হলো। এমনিতেই গত কয়েকদিনের অগ্নিকাণ্ডগুলো বিশাল একটা সন্দেহের উদ্দিক করে জনমানুষের। স্পেশালি আপনি যেটা বললেন যে রাসায়নিক দাহ্য পদার্থ যেখানে ক্যারি করা হয়, প্রিজার্ভ করা হয়, সাধারণত এগুলো সিকিউরিটি অত্যন্ত উন্নত মানের হওয়ার কথা। কারণ সাধারণ মানুষ সেখানকার ফায়ার সেফটিটা অন্য সাধারণ ফায়ার সেফটির মতো না। ইয়েস। তো আমি এই জন্য আপনার মতো, আমার মতো এবং সাধারণ মানুষের যে কনসার্ন মনে হচ্ছে, দেখেন এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করার পরে একটু স্ট্যাবিলিটি দিয়ে গেল, তখনই দেখলাম প্রথমে বিশাল ধরনের আন্দোলন, নানা দাবি টাবি, এরপরে সচিবালয়ের মতো একটা স্পর্শকাতর জায়গায় দেখলাম যে বিশাল একটা অগ্নিকাণ্ড। দেখেন, এবং ওই ঘটনাটা কিন্তু মানুষের পারসেপশন, পাবলিক ফাইন্ডিংসে অন্য জিনিস এসেছে বা পুরো এসেছে কিনা মানুষ কনভিন্স কিনা, আই এম নট কনভিন্স স্টিল। কিন্তু দেখা গেছে ওটা কিন্তু সচিবালয়ের ভিতরেই বড় ধরনের একটা মার্ক ছিল গভর্নমেন্টকে ইনস্টেবল করার জন্য। এখন আবার অনেক দিন চড়াই পরে বাংলাদেশ একটা সুন্দর রোড ম্যাপে দিকে এগোচ্ছে। আপনি দেখবেন নির্বাচন মোটামুটি সব পক্ষ কিছুটা নির্বাচন পদ্ধতি নিয়ে হয়তো একটু হেজিটেশন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু নির্বাচন হবে এই বিষয়ে, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেখানেই দেখবেন এটাকে কোনো ধরনের একটা গ্রুপ অলওয়েজ
একটা মামলাকে কেন্দ্র করে একটু ইনস্টেবল সিচুয়েশন অন্যভাবে আমরা দেখলাম। আবার গত কয়েকদিনে এই যে অগ্নিকাণ্ডের যেই ঘটনাগুলি, এটাকে একটা প্যাটার্ন মনে হচ্ছে। সেটা হচ্ছে আপনি মিরপুরের অগ্নিকাণ্ড, চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের যে গেটওয়ে অফ বাংলাদেশ, যেটা বহির্বিশ্বের কাছে, সারা দেশের কাছে আমাদের কিন্তু পরিচয় বহন করে। একটা জাতীয় এয়ারপোর্ট, বাংলাদেশের একমাত্র না বলা যায় সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক এয়ারপোর্ট, গেটওয়ে অফ বাংলাদেশ। এখানের সিকিউরিটি, এটাই এভিয়েশন অনুযায়ী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, এটা আমরা ধরেই নিতে পারি। কারণ আমাদের যে ফ্লাইটগুলো অপারেট করা হয়, এখানে যে কার্গো সিস্টেম, যে এগুলি একটা ইউনিফাইড সিস্টেমেই করা হয় কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ইয়েতে। এখানে সাধারণত সেফটি কোনোভাবেই কম্প্রোমাইজ হওয়ার সুযোগ নেই, আনলেস যদি এটা কোনো ধরনের সাবোটাজ না হয়। হ্যাঁ, বিমানেও অনেক সময় দেখেছি আমরা সাবোটাজ হতে, বিমান অ্যাক্সিডেন্ট করাতে দেখেছি, হামলা হইতে দেখেছি। কিন্তু এই বিমানবন্দরের মতো জায়গায় এবং ওই যে কেমিক্যাল স্টোরেজের মতো জায়গায় যদি এই ধরনের ফায়ার অ্যাক্সিডেন্ট দেখা দেয়, তখন সঙ্গত কারণেই এখানে এই সন্দেহটা উদ্রেক হবেই যে হু ইজ বিহাইন্ড দিস, কারা বাংলাদেশে এগুলি করছে এবং এটা আসলেই একটা নিছক অ্যাক্সিডেন্ট কিনা, এটা কিন্তু আমি অন্তত মনে করি না। আমার কাছে মনে হয় আমাদের কাছে তো আসলে আপনার কাছে কি মানে সুনির্দিষ্ট তথ্য আছে? না, আমার কাছে কোনোই সুনির্দিষ্ট তথ্য নাই, কিন্তু আমি একজন ফ্রিকুয়েন্ট ফ্লায়ার, আমি জানি যে ইন্টারন্যাশনাল যে কোনো বিমানবন্দর এটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা হিসেবে এগুলি ধরা হয় এবং এখানে সেফটি স্ট্যান্ডার্ডটা আপনার গার্মেন্টস বা আমাদের অন্যান্য সেফটি স্ট্যান্ডার্ডের মতো না। এখানে যদি কেউ প্ল্যান কিছু না করে তাহলে এটা সুযোগ মানে হওয়াই অসম্ভব অনেকটা। এবং আজকে যে ভয়াবহ থেকে আগুনটা লেগেছে এতটুকু বলছিলেন, এবং যেই আমরা এখনো কারণ জানি না, তদন্ত পরে হয়তো বা জানা যাবে, কিন্তু যেটা দেখলাম এটা অত্যন্ত ভয়াবহ একটা ঘটনা। আপনি এখানে আজকের আগুনের দাবানল এবং যে স্কেলে এটা আসলে এইভাবে আমরা এখানে বসে আলোচনা করে এটা করতে পারবো না। এটা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। তাহলে এর পিছনে কারা এবং কারা দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য ভূমিকা রাখছে, এটা গভর্নমেন্টের আমি মনে করি এই তিনটা দুর্ঘটনা বলতে রাজি না। আমার খুবই আমার আপত্তি আছে এখানে নিছক দুর্ঘটনা বলতে এটা। কারণ যারা দেশে একটা গণতান্ত্রিক উত্তরণের পক্ষে একটা নির্বাচনের রোডম্যাপের দিকে এবং স্টেবিলাইজেশনের দিকে যেতে দিতে চায় না, আমার মনে হয় এটা তাদেরই একটা চক্রান্তের নীল নকশা। এবং এক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকারের যথেষ্ট ব্যর্থতা আছে। কারণ সরকারকে এই বিষয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনি এখন বলতেছেন যে আগুন নিয়ন্ত্রণে আসছে, আপনি এই ঘটনাটা এই জায়গায় ঘটবে কেন? আপনার যে স্টুডিওটা আছে এখানে দুর্ঘটনা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, যে কোনো জায়গায় ঘটতে পারবে, কিন্তু মেকানিজম অনুযায়ী আপনি দেখেন একটা বিমান দুর্ঘটনা ঘটছে টেক অফের সময়, এই যে কয়েকদিন আগে ইন্ডিয়াতে। সেটা নিয়ে বের হলো কি, দেখা যাচ্ছে যে আসলে নিছক ওরকম দুর্ঘটনা, এখানে ছিল, ফ্যাক্ট ছিল, তাদের সিকিউরিটি ল্যাবস ছিল। এটা সাধারণত হয় না। আপনার এই যে ডিজাস্টারগুলোতে যে প্রসিডিউরটা মেনটেন করা হয় না সাধারণত। এখানে এয়ারপোর্টের ক্ষেত্রে এই কম্প্রোমাইজে কারা ভূমিকা রেখেছে এ বিষয়ে সরকারকে কঠোরভাবে জবাবদিহি করতে হবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত এক্ষুনি যদি আপনি সিরিয়াসলি তাদেরকে আইনের আওতায় না আনেন তাহলে এই ঘটনাগুলি ঘটতেই থাকবে, জাতীয় নির্বাচনকে জিওপার্ডাইজ করবে। আমরা কেউই আগুনের অগ্নিকাণ্ড বিশেষজ্ঞ নই, তারপরেও আমি আপনাকে আপনার অবজারভেশন থেকে বলতে চাই যে আপনার এই আজকের এয়ারপোর্টের আগুন শুধু সেখানে আগুন ধরে ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়েও বড় কথা, অনেকগুলো আন্তর্জাতিক ফ্লাইট আপনাকে বন্ধ করে দিতে হয়েছে, বিভিন্ন এয়ারপোর্ট অন্য বিকল্প রুটে পাঠিয়ে দিতে হয়েছে, আন্তর্জাতিক বিশ্বে সরাসরি বার্তা গিয়েছে। এটি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে। বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সেফটি সিকিউরিটি এত দুর্বল, এটা কিভাবে ভাবা যায়, বা ফায়ার সেফটি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে। আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশে গত 5 দিনে বড় বড় 3টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখলাম মিরপুরে কেমিক্যাল কারখানাতে 16 জন সেখানে শ্রমিক মারা গিয়েছেন। তারপরে চট্টগ্রাম ইপিজেডে
আজকে সর্বশেষ হলো আমাদের বিমানবন্দরের কার্গো ব্রিজে। বিমানবন্দরটা একটা নিরাপত্তা বলয়ের এরিয়া, বিশেষ করে এখানের সাথে আন্তর্জাতিক সংযোগটা আমাদের জড়িত হওয়ার কারণে এখানে সুপার সিকিউরিটি জোন, এখানে শুধু কোনো একটা নিরাপত্তা ঘটনা বলয় না। ঘটলেই কিন্তু আমাদের দেশের ইমেজটা ক্ষুণ্ণ হয়। ক্ষতি তো আমাদের অনেক হয়েছে। আসলে আমাদের এই বাংলাদেশে নিয়মিতই দেখি আমরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে আমরা তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, পুরান ঢাকা কেমিক্যাল নিমতলিতে দেখেছি, লালবাগে দেখেছি। কিন্তু যখনই কোনো ঘটনা ঘটে তখন দেখি তদন্ত হয়, অব্যবস্থাপনা সেখানে পাওয়া যায়, অবহেলা সেখানে দেখা হয়। কিন্তু পরবর্তীতে এগুলোকে রিকভারি করার জন্য সরকারের যে পদক্ষেপ, যার যেখানে দায়িত্বটাই যে আমরা জনগণ দেখার সুযোগ পাই না। আমরা আফসোস করি, আমরা মনে তদন্ত কমিটির মুখ আমরা দেখতে পাই না। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের এই যাদের দায়িত্ব আছে তাদেরকে আমাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ এত একটা গুরুত্বপূর্ণ সিকিউর জায়গাতে এই ভয়াবহ ঘটনা ঘটবে এটা নিঃসন্দেহে আমাদের কারোর জন্যই কাম্য নয়। আর পরপর 3টা ঘটনা আমাদের মধ্যে কিন্তু একটা শঙ্কা তৈরি করছে, উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে। সরকার যখন নির্বাচনমুখী ট্রেনে চলে যাচ্ছে, এখন সরকারকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার কোনো কৌশল কিনা এটা মনে করি সরকারকে তার তদন্ত কমিটি দেখা প্রয়োজন। বিশেষ করে 3টা জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। আসলে আমাদের এই দেশে অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, দেখুন কলকারখানা অধিদপ্তর আছে বাংলাদেশে, বড় প্রতিষ্ঠান, সেখানে অনেক জনবলও আছে। আমরা দেখি যখনই কোনো ফ্যাক্টরিতে গণ্ডগোল হয় আমরা দেখি নানা ধরনের অব্যবস্থাপনা থাকে, এবং এখানে যেই কাজটি তারা লাইসেন্স পেয়ে যাচ্ছে। তো জবাবদিহিতার আসলে সকল ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। আমরা যিনি যেখানে থাকেন তিনি নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করেন, আমাদের প্রশাসনিক অব্যবস্থাপনা আছে, সব মিলে আসলে এই ঘটনাগুলো একের পর এক ঘটছে। দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, মানুষের প্রাণহানি ঘটছে। বিশেষ করে আজকের ঘটনা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ইমেজ অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। আমরা মনে করি এই ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, এবং যাদের দায়িত্বে আছে, যাদের এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব, সেখানেও সরকার আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো থেকে আমরা উত্তরণ ঘটানোর সুযোগ পাই। এর পাশাপাশি বলবো, দেখুন বাংলাদেশে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আমরা দেখি উন্নত বিশ্বে খুব স্বল্প সময়ে আগুন নিভিয়ে ফেলা সম্ভব। আর বাংলাদেশের সকল বাহিনী এবং সকল উপকরণগুলো একসাথে হলেও 3-4 ঘন্টা লেগে যায়। একটা কেমিক্যালের আগুন যখন 3-4 ঘন্টা জ্বলে তখন সেখানে আসলে কোনো কিছু সেখানে থাকে না। আমরা সরকারকেও বলবো গুরুত্ব দিয়ে, যেহেতু প্রায় ঘটনাগুলো ঘটছে, আমরা এই ঘটনাগুলো বন্ধ করার জন্য সতর্ক থাকব, যাতে করে আবার আগুন লেগে গেলে দ্রুত আগুন নেভানো যায়। আধুনিক যে প্রযুক্তিগুলো আছে কিংবা উন্নত বিশ্ব যেগুলোকে ব্যবহার করে, ওই জন্য সরকার উদ্যোগ যদি সেখানে ব্যবস্থা গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছেন যে তারা তাদের জায়গা থেকে বলছে যে নাশকতার প্রমাণ মিলে অন্তর্বর্তী সরকার এটাকে নাশকতার দিকের কথাও বলছেন। আপনার কি মনে হয় এই সরকারের এই? আমরা তদন্তবিহীন বলছি না, আমরা বিচ্ছিন্ন ঘটনায় মনে করি, কিন্তু সরকারের খতিয়ে দেখতে হবে, সরকারের দায়িত্ব। আমরা জনগণ বাইরের থেকে খুব বেশি বলতে পারবো না আদৌ সেখানে কোনো গাফিলতি আছে কিনা, কিংবা কেউ এরা নিজ উদ্যোগে করেছে কিনা। যে সরকার দেখি কোন দিকে যায়। যদি ইলেকশনটা আমাদের সামনে আছে, নিঃসন্দেহে কেউ চেষ্টা করবেন সরকারকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন দিকে, এবং দেশের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন। যদি সরকার তদন্ত এবং খুব দ্রুত সময়ে তদন্ত করা প্রয়োজন, নিরপেক্ষ দ্রুত তদন্ত করে আমরা বুঝতে পারি আসলে না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। যদি সেটা কোনো নাশকতা হয়ে থাকে, অন্তর্ঘাতমূলক কাজ হয়ে থাকে, অবশ্যই ব্যাপারে সরকারকে কঠোর হয়ে যারা এই ব্যাপারে দায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো। কারণ আমরা চাই না দেশের সম্পদ ক্ষতি হোক, আমরা চাই না এই অবহেলাজনিত কারণে কোনো মানুষের প্রাণহানি ঘটুক। জি, আপনাকেও আপনার সাথে একসাথে আমিও একই কথা বলতে চাই যে চট্টগ্রামের ঘটনায় 2টো তদন্ত কমিটি গঠন হয়েছে, আজকের ঘটনাতেও একটি তদন্ত কমিটি গঠন হয়েছে, এবং মিরপুরের ঘটনাতেও তদন্ত কমিটি। এই তদন্ত কমিটি কতদিনে কাজ করে, কত দ্রুত রিপোর্ট দেয়, আর এরপরে আগামী কিছুদিনের মধ্যে আরও আগুন কোথাও লাগে কিনা এই বিষয়ে সরকার অবশ্যই গুরুত্ব দিয়ে ভাববে, চিন্তা করবে। এটি আমাদের অপ্রত্যাশা। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসি, বিরতির পরে জুলাই সনদের বিষয় নিয়ে আলোচনা হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা এয়ারপোর্টের আগুন নিয়ে কথা বলছিলাম, চট্টগ্রামে ইপিজেডের আগুন নিয়েও কথা বলছিলাম। খুবই দুঃখজনক, মিরপুরে 16 জন নিহত হয়েছে। 16 শ্রমিকের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আমরা আশা করি এই যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে খুব দ্রুতই যেন, এর আগে তো সরকারের বিভিন্ন তদন্ত কমিটি আমরা দেখেছি, সরকারে যারা যায় তারা তদন্ত কমিটি গঠন করে, কিন্তু কমিটির রিপোর্ট আমরা দেখি না। আমরা আশা করি এই সরকার নিশ্চয়ই তদন্ত কমিটির রিপোর্ট খুব দ্রুত জনসম্মুখে নিয়ে আসবে। আতিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতির সঙ্গে প্রহসন হবে, বরঞ্চ জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা জনগণ থেকে ছিটকে পড়েছে। নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, আপনি স্বাক্ষর করেছেন, বিএনপি স্বাক্ষর করে, মানে বড় যে দলগুলো স্বাক্ষর করেছে তার মধ্যে আপনারা স্বাক্ষর করেছেন। কিন্তু যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নাহিদ ইসলাম, যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটের জায়গা থেকে এই গণ অভ্যুত্থান জুলাই সনদের প্রশ্ন আসলো, জুলাই সনদ হওয়ার বিষয় আসলো, তারা স্বাক্ষর করেনি এবং তারা বলছেন যে যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা জনগণের থেকে ছিটকে পড়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের দীর্ঘ 1 বছরের যে ঐক্যমত কমিশনের কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে 84টি বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হয়েছে, যে 30-31 দল সেখানে অংশগ্রহণ করেছে এবং গতকালকে আমরা দেখলাম 25টি দল সেখানে তারা স্বাক্ষর করেছেন। এনসিপি ওনারা স্বাক্ষর করেন এবং 4টা বাম দলকে আমরা দেখলাম। তো আমরা মনে করি এটি এনসিপি তার নিজস্ব একটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা সেখানে নিয়েছেন। আমরা এটাকে বিবেচনা করি যে জুলাই যে সনদটি হয়েছে এর সাথে আমরা একমত জামাত ইসলামী, যে 84টা বিষয় এটি আমাদের অবশ্যই সংস্কার হওয়া প্রয়োজন। একমতের মধ্যে কিন্তু আমাদের এখন দায়িত্ব শেষ হয়ে যায় না। দেখুন, জামাত ইসলামী কিন্তু 2য় দফা আন্দোলন করেছে, এনসিপি তো তারা ঐক্যমত কমিশনের সব বৈঠকে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজপথে তারা কর্মসূচি পালন করতে আমরা দেখিনি। বরং জামাত ইসলামী মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভ মিছিল, এনসিপিকে কর্মসূচি করতে দেখেননি? না, আমরা তাদের মাঠে কর্মসূচি দেখিনি। আমরা যেভাবে জামাত সহ 7টি ইসলামী দল মাঠে কর্মসূচি দিয়েছে এবং জনগণকে আমরা সম্পৃক্ত করেছি, যে শুধু জুলাই সনদ আমরা লিখিত কোনো সামাজিক চুক্তি আমরা চেয়ে যাতে এই চুক্তিটা সবাই মানতে বাধ্য হয়, এটা লিগ্যাল ফ্রেম দেওয়া, এটা আইনগত ভিত্তি দেওয়া। আমরা এখনও কিন্তু আন্দোলনে আমরা আছি। আমরা যেহেতু 1 বছর আমরা অংশগ্রহণ করেছি এবং জাতির প্রত্যাশা যে জুলাই সনদের দিকগুলো আগামী দিনে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে নিয়ে যাবে, সেই অবস্থা থেকে আমরা এখানে স্বাক্ষর করেছি। কিন্তু আমরা সেখানেও বলেছি যে স্বাক্ষর কিন্তু শেষ না, এবং ইতিমধ্যে আপনি জেনেছেন যে 31 অক্টোবর পর্যন্ত সরকার ঐক্যমত কমিশনের সময় তারা বৃদ্ধি করেছে। আমরা আশা করি এই সময়ের মধ্যে আমাদের গণভোট। এটা কি মনে হয় এনসিপি যাতে স্বাক্ষর করতে পারে এই কারণে? না, এনসিপি করতে পারে, এখনও তো স্বাক্ষরের সময় আছে, তারা বিবেচনা করতে পারেন। যদি উল্লেখযোগ্য দলগুলো তারা স্বাক্ষর করেছেন, হয়তো এনসিপিও তারা চিন্তা করবেন স্বাক্ষর করার জন্য। কিন্তু আমরা মনে করি এই যেই আবেদনটা বললো যে আপনারা যারা স্বাক্ষর করেছেন তারা জনতার কাতার থেকে ছিটকে পড়েছেন, এটি বলতে পারেন। শুনেন, এটি যে কোনো রাজনৈতিক দল তার বক্তব্য দিতেই পারে, সেটা এনসিপি নেতারাই ভালো বলতে পারবেন তারাই বক্তব্য কেন দিয়েছেন। আমরা মনে করি যারা আমরা কি মনে করেন যে ছিটকে পড়েছেন কিনা? না, এটা আমরা মনে করবো কেন, আমরা তো দেশের মানুষকে নিয়ে আমরা আছি এবং আমরা মনে করি দেশের মানুষের স্বার্থকে সামনে রেখেই একটা জিনিসের সাথে সফল সমাপ্তিটা হয়। 1 বছর সবাই দলগুলো কাজ করেছে, একটা অধ্যায় আমরা পার হলাম, এখন সেকেন্ড স্টেপ আমাদের শুরু হচ্ছে। আমরা তো এখনও মানে শেষ করে দেই নাই, একটা চুক্তি হয়েছে, আমরা ঐক্যমত হয়েছি, এখন আমাদের সেকেন্ড ধাপটা হচ্ছে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই দিকটাকে আমরা। ব্যারিস্টার বেলায়েত, আপনার কাছে আসবো। এই জুলাই সনদের বিষয় নিয়ে এনসিপির যে অবস্থান, এনসিপির জুলাই সনদের বিষয়ে এনসিপি তো গুরুত্বপূর্ণ, এটা আপনি মানেন কিনা?
রেকগনাইজ করেন। সেক্ষেত্রে এনসিপি যে স্বাক্ষর করলো না, বিএনপি জামাত সহ অন্যরা স্বাক্ষর করলেন, এই জায়গাতে কোনো সংকট তৈরি হলো কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ফার্স্ট অফ অল ধরেন এই হোয়াট ইজ জুলাই সনদ? জুলাই সনদটা হলো, আমি যে বললাম যে এনসিপিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, শুধু এনসিপি না, এখানে প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিটা মানুষ এই জুলাই সনদ নিয়ে কনসার্ন এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের জাতীয় জীবনে আপনার রিনেগোসিয়েশন অফ সোশ্যাল কন্ট্রাক্ট। আমরা যে রাজনীতি করি, একটা দেশ কিভাবে চলবে, এটার যে চলতি যে নিয়মটা ছিল, যেমন রাষ্ট্র আপনাকে সিকিউরিটি দেবে, আপনি অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা পাবেন, এর বিনিময়ে রাষ্ট্রকে আপনি ট্যাক্স দেবেন, আপনার ক্ষমতাটা আপনি রাষ্ট্রের কাছে কালেকটিভ ক্ষমতা, উইল অফ দি পিপল আপনি কিছু লোককে দিয়ে দিলেন ভোটের মাধ্যমে বা যে কোনোভাবে। কী কারণে? আপনি এর বিপরীতে আপনি আমাকে নিশ্চয়তা দিচ্ছেন, আপনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি আমাকে অন্যায় থেকে রক্ষা করছেন। এই যে নেগোসিয়েশনটা, এই নেগোসিয়েশনটা ফেল করেছিল সিরিয়াসলি, কারণ আমরা যখন 71-এ রাষ্ট্র করেছিলাম তখন এই নেগোসিয়েশনটা হয়েছিল সংবিধান প্রণয়নের মাধ্যমে। আমরা দেখলাম যে সংবিধানের যেই মূল কথাগুলি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা যেই থিম নিয়ে রাষ্ট্র সংবিধান যাত্রা শুরু করেছিল, এটা সিরিয়াসলি ফেল করেছে, কারণ আমরা কেউ এটা রক্ষা করি নাই। কাজেই এই যার ফলশ্রুতিতে কিন্তু জুলাইয়ের মতো একটা ঘটনা ঘটতে হলো। আমরা দেখেছি দীর্ঘ ফ্যাসিস্ট শাসন, যেখানে হত্যা, খুন, আমরা রাষ্ট্রপ্রধানকে দেখেছি যে আয়নাঘরে মানুষকে টর্চার করেছে কিনা, ওই অস্ত্রটা ইউজ করেছে কিনা, এটা শুনে তিনি পুলকিত বোধ করতেন। তার মানে রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা জনগণের পক্ষে হোল্ড করতেন, তিনি তাদের খুনিতে পরিণত হয়েছেন। কাজে এই চলতি ব্যবস্থাপনা ইট ওয়াজ নট ওয়ার্কিং। সো রিনেগোসিয়েশনটা তো অবশ্যম্ভাবী এবং সবার জন্য দরকার। আমি আসতেছি, এই কথাটা বললাম মানুষকে একটু করার জন্য। এখন দেখেন, আমাদের রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোনো কিছুতে একমত হতে পারি না। আমাদের দেখেন, দুটো বিষয় আপনার এটার সাথে যুক্ত করতে চাই, আপনি আবার আলোচনা শুরু করুন। মুগ্ধর বাবা সেখানে গিয়েছিল জুলাই সনদ যখন স্বাক্ষর হচ্ছিল, স্বাক্ষরের বাইরে ছিলেন, এবং বাইরে জুলাই যোদ্ধারা, যারা এনসিপির দাবি জুলাই যোদ্ধারা, তাদের এইভাবেই বললাম আমি যে এনসিপির দাবি জুলাই যোদ্ধা, যদিও সালাউদ্দিন আহমেদ বললেন যে এরা জুলাই যোদ্ধা না, এরা হলো ফ্যাসিস্ট। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আলোচনায় কি মনে করেন? আচ্ছা, আমি বলতেছি, ধরেন আমাদের নেচার কিন্তু আমরা আসলে খুব একজন আরেকজনকে টলারেট করতে পারি না, এই কারণেই গণতন্ত্র ফেল করে। এই 24 অভ্যুত্থান পরবর্তী একটা জিনিস অন্তত হয়েছে, এই যে ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে মিটিং করলেন, তারা প্রায় 1 বছর ধরে বসছেন, কথাবার্তা বলেছেন, অনেক দল, যেটা পলিটিক্যালি তো ইম্পর্টেন্ট না, তাদেরকে নিয়েও বসেছেন, অনেক সময় নষ্ট করেছেন। এটাই হচ্ছে এই জুলাই সনদ এদের পক্ষে একটা বিশাল অবস্থান এবং অ্যাচিভমেন্ট আমি বলবো। তো এখন কথা আছে, অ্যাচিভমেন্টকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে। অ্যাচিভমেন্ট আমরা একমত হলাম, কিন্তু এই ফ্রেমওয়ার্কে আনতে গেলে আমাদের দেশে অনেক সমস্যা। যেমন ধরেন ইসলাম, আমরা সবাই মুসলমান, আমরা কিন্তু ধরেন বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দলেরা ইসলামিক দল না, এদের কথা বাদ দেন। ইসলামিক দল আছে বাংলাদেশে অন্তত গোটা 20-25টা। তারা কিন্তু আরেকটা বিষয়ে জামাত ইসলামীকে ওই যে হেফাজত কাফের বলে করে, ইসলামের দুশ্মন মনে করে। আপনারা বলছেন যারা ইসলামিক পলিটিক্সের কথা বলে, এরকম একদল আরেকদলের সাথে একমত হতে পারে না, কিন্তু একটা বিষয়ে সকল ইসলামিক দল, চরমোনাই, খেলাফত আন্দোলন, জামাত ইসলামী সবাই কিন্তু একমত। সেটা কোনটা জানেন? পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্রশ্নে তারা কিন্তু একমত। কেন একমত না? আমি পিআর আজকে আলোচনা করব না, বলতেছি এই কারণে, কারণ এটা হচ্ছে স্বার্থ। আজকে খুবই দুঃখজনক বিষয়, জুলাই যোদ্ধা যাদেরকে আমরা বলি, জুলাই যোদ্ধা বলতে যদি এই কনসেপ্টটা একটা ভেগ, জুলাই যোদ্ধা সবাই, আমিও জুলাই যোদ্ধা, আমরা বিদেশে থেকে আন্দোলন করেছি, হাই কমিশন ঘেরাও করেছি, আমরা জুলাই যোদ্ধা না? আমরা 16 বছর ধরে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, অন্যান্য দলের, জামাত ইসলামের সবাই, এখন ঠিক আছে একটা সময়ে ক্রাঞ্চ টাইমে তারা নেতৃত্বে আসছে, আমরা কিন্তু এটা তাদেরকে সবাই সারা দেশের মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। দ্যাট ডাজন্ট মিন যে দে হোল্ড কমান্ড অফ দি মেজরিটি পিপল। আপনি দেখবেন যদি তারা যে বলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, কথাটা ঠিক না তো। কারণ যদি এখনকার যে কোনো একটা জরিপ যদি ধরেন, তাহলে বিএনপিকে যদি 45% সমর্থন থাকে, জামাতের যদি 25% সমর্থন থাকে, তাহলে 70% হয়ে গেল। দেখেন, তাহলে অধিকাংশ মানুষ তো এই দুইটা দলই কমান্ড করে, তাহলে জনগণ থেকে বিচ্ছিন্ন হলো কোথায়? আমি একটু আতিকুর রহমানের কাছেও আসতে চাই। আমি পিআর বিষয়ে
পরের ধাপে পরের স্পেলে পিয়ারটা কথা আমার বলবো, তবে ইয়ে ছিল না, পিয়ার আমি বিষয়ে just পরের মতদ্বৈততা স্পেলে আমি কথা বলবো, কিন্তু কিভাবে আমি ঐক্যমত্যে একটু আসে সেটা বললাম। এই যে কথাটি আমি ব্যারিস্টার বেলায়েতকেও জানতে চাইলাম যে এই যে যারা বাইরে ছিল, এই যে মুগ্ধর বাবা ছিলেন সেখানে, জুলাই যোদ্ধারা এনসিপির বেশ কিছু নেতা কর্মীর মাধ্যমে তারা বাইরে গিয়ে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদের মধ্যে হামলা অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে, যেটিকে আমরা অবশ্যই নিন্দা জানাই। কিন্তু তারপরও এদেরকে সালাউদ্দিন আহমেদ বললেন যে এরা জুলাই যোদ্ধা না, এরা ফ্যাসিস্ট। এবং এনসিপি স্বাক্ষর করলো না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করলো না। এইটাকে আপনার কি মনে হয় যে এই 1 বছর 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার নামের মতো হলো কিনা? জি, প্রথমত হচ্ছে যে কালকে যে ঘটনাটা ঘটেছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এটা অনাকাঙ্ক্ষিত এবং এখানে পুলিশেরও কিছুটা বাড়াবাড়ি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। জুলাই যোদ্ধারা যাবেন, তাদের কারণে তো আমরা একটা নতুন বাংলাদেশ এখানে পেয়েছি। তারা কি ফ্যাসিস্ট? না, কোনোভাবে না। আমি আসছি সেখানে। দেখুন, সালাউদ্দিন সাহেব এখন বিএনপির মুখপাত্র, উনি সব বিষয়ে কথা বলেন, উনি ঐক্যমত কমিশনের কথা বলেন। অনেকে বলেন তো সালাউদ্দিন কমিশন, অনেকে বলেন সালাউদ্দিন কমিশন। উনি যা বলেন কমিশন সেই দিকে যাচ্ছে। আমি আরেকটু ব্যাকে আসি। দেখেন, আপনার লন্ডন বৈঠকের আগ পর্যন্ত প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যেকটা দিন বিএনপির সকল নেতারা সরকারের বিরুদ্ধে ছিলেন, বহু কথা বলেছেন। কিন্তু লন্ডন বৈঠকের পরে অন্তর্বর্তীকালীন সরকারের চেহারা পাল্টে গেছে। আমরা যারা আছি আমরাও উদ্বেগ উৎকণ্ঠায় কোনো গোপন চুক্তি হয়েছে কিনা। 2007 এবং 2008 সালে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন তারা ছিলেন এবং আমরা দেখলাম যে এই 2 বছর তাদের মূল কাজ ছিল কীভাবে মেকানিজম করে আওয়ামী লীগের ক্ষমতা আনা যায়। আমরা দেখলাম লন্ডন বৈঠকের পরে সব দল ক্ষিপ্ত, শুধু বিএনপি খুশি। ওই লন্ডন, এখন পর্যন্ত লন্ডন বৈঠকের পরে বিএনপির কোনো নেতা যেই অন্তর্বর্তীকালীন প্রধানের প্রতি তাদের খুব নাখোশ, মানে তাদের দেখলাম একজন নেতাও কিন্তু কোনো গোল টেবিল কিংবা বাহিরে তার নেতিবাচক বক্তব্য দেননি। আমরা দেখলাম লন্ডন বৈঠকের পরে সরকার কিছুটা নমনীয় ভাব, দেশের মানুষের স্বার্থ একদিকে। আমরা খেয়াল করলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ আসছে আমি সালাউদ্দিন আহমেদ বললেন যে এক ধরনের থ্রেটিংও দিলেন যে আমরা আসছি, যেমন অন্তর্বর্তীকালীন সরকার মানুষ তারা বিএনপির দিকে তারা ঝুঁকে পড়েছেন। এই জন্য আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। জনগণের মৌলিক দাবিগুলো পাশ কাটিয়ে কেন যেন মনে হচ্ছে সরকার কোনো একটা দলের কাছে নিজেদেরকে সোপর্দ করে দিয়ে জনগণের যে অভিপ্রায় তারা পেয়েছেন রাষ্ট্র সংস্কার, তারা সেখানে নমনীয়তা দেখাচ্ছেন। দেখুন, এই যে অনেকগুলো বিষয় হয়েছে, সালাউদ্দিন সাহেব তো তিনি বিদেশে ছিলেন, ওনার থাকা উচিত কৃতজ্ঞতা বোধ যে জুলাইয়ের কারণে উনি দেশে আসতে পেরেছেন। উনি নেতারা যাই বলুক, তো ওনাকে অন্তত কমপক্ষে কথা লাগাম থাকতে হবে, কারণ উনি নিজেই কিন্তু এটার তিনি সুবিধাভোগী, কিন্তু ওখানে আসতে পেরেছেন। যদি জুলাই ঘটনা না ঘটতো হয়তো এখনও সালাউদ্দিন সাহেব দেশে আসতে পারতেন না। সুতরাং এই ধরনের কথাবার্তা যে দৃষ্টিভঙ্গি বলুক, এটা কোনোভাবে আমাদের জন্য পজিটিভ নেওয়ার কোনো সুযোগ নাই। জুলাইরা যদি কোনো তারা ভুল করেও থাকেন, অবশ্যই সে ব্যাপারেও আমাদেরকে এই ধরনের কথাবার্তা না বলাই আমাদের জন্য সমীচীন, সেটা আমরা বলবো। আর যারা আজকে স্বাক্ষর করেন নাই, দেখুন বাংলাদেশের বাম দল কোনো হিসাব এখন নাই। বাম দলের দল আছে কিন্তু দলের কোনো কী নেই, অনুসারী নেই। বাম দলকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। বাংলাদেশের বাম পলিটিক্স ইতিমধ্যে তারা শেষ হয়ে গেছেন। তাদের নেতা আছেন, চটকদার কথা বলেন, কিন্তু শোনার কোনো লোক নাই। মিডিয়া বামকে ফোকাস করেন, পিছনে লোক থাকে না। বামটাকে আমরা খুব বেশি হিসাবে নিচ্ছি না। যেহেতু এনসিপি আমাদের জুলাই তারা আন্দোলন করেছেন এবং যিনি এখন এনসিপির প্রধান আছেন তার নেতৃত্বে কিন্তু জুলাই সেখানে আন্দোলনের ঘোষণা হয়েছে। তো আমরা মনে করি এনসিপিও বিবেচনায় নেবেন। অধিকাংশ দল যেখানে একমত হয়েছেন, তাদের যে বিষয়গুলো তারা এখনও পিছনে আছেন, আমরা মনে করি তারা যে দাবিগুলো জানিয়েছেন জুলাই সনদের আইনি ভিত্তি, এর সাথে জামাত ইসলামীতে আমরা আগে থেকে একমত, মাঠে আমরা আছি এবং বাস্তবায়ন প্রক্রিয়াটায় এখন আমাদের সবার দায়িত্ব হবে এই স্বাক্ষর পর্বটা শেষ করে প্রয়োজন আমাদেরকে মাঠে নামতে হবে যে আমরা জুলাই সনদ আইনি ভিত্তি চাই এবং গণভোটটা অবশ্যই দিতে হবে নির্বাচনের পূর্বে। গণভোটকে একসাথে করে দিলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার যে মূল লক্ষ্য, এই থেকে দেশ ভিন্ন দিকে। আমি গণভোট এবং পিয়ার নিয়ে পরবর্তী স্পেলে আসবো, ব্যারিস্টার বেলায়েত আপনার কাছে আসবো। আমরা ছোট্ট আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
আবারও স্বাগত ইসমানী মির্জাপুর জিরাওয়ারে। ব্যারিস্টার বেলায়েত, আমি যে কথাটি লাস্ট আতিকুর রহমান বললেন যে লন্ডন বৈঠকের পরে বিএনপির সাথে এই সরকারের এক ধরনের মানে তিনি সরাসরি বলেননি, কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন কোনো ধরনের আন্ডার টেবিল কোনো চুক্তি হয়েছে কিনা, যে এই সরকার যাই করে বিএনপি সেখানে কোনো ধরনের সমালোচনা আলোচনা করে না, এক। আর দুই নাম্বার হলো যে গণভোট এবং পিআর এই বিষয়ে আপনার অবজারভেশন কি, বা বিএনপির যা চিন্তা করছে যে গণভোটটা একসাথে হওয়া উচিত, একসাথে দুটো ভোট, এত বড় বড় দুটো ঘটনা একসাথে হলে আসলে জনগণের উপরে বা ভোটারদের উপরে আসলে এক ধরনের চাপ প্রয়োগ হয় কিনা, তাহলে একটি হলো ক্ষমতার ভোট, আরেকটি হলো একটি সিদ্ধান্তের ভোট। তো সেই ক্ষেত্রে ওই ক্ষমতার ভোটের যে মারামারি হানাহানি, সেটি তো ওই সিদ্ধান্তের ভোটের উপর এক ধরনের নেগেটিভ প্রভাব ফেলতেই পারে। জি, থ্যাংক ইউ। আপনার ফার্স্ট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে উনি যেটা বললেন যে গোপন সমঝোতা, এই কথাটা তো আসলে মানে এটা সম্পূর্ণ, আমি কি বলবো এটাকে, আমি শব্দ চয়নে ওইভাবে ইয়ে করতে চাই না। বাস্তব হচ্ছে আপনারা তো মিডিয়ায় কাজ করেন, আপনারা ওই যে একটা যৌথ সংবাদ যে বিবৃতি দেখেছিলেন, সব মিডিয়াতে আসছে না যে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো এখানে গোপন কি আছে? এখানে বিএনপির পক্ষ থেকে ওনার সাথে সরকারের সাথে বিএনপি এদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক দল, এখন বলা যায় লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে। এখন বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্টটা বিএনপি ওন করে। বিএনপি কখনোই বলে নাই যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করি না। এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান এদেশে একটা গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন করতে চাচ্ছেন, বিভিন্ন কাজকর্ম করতে চাচ্ছেন, বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন, এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। এখানে আপনারা প্রতিদিনই তো বসতেছেন, প্রতিদিনই তো আব্দুল মোহাম্মদ তাহেররা, প্রতিদিনই তো শফিক সাহেবের সাথে অনেকবার মিটিং হয়েছে না এখানে দেশে। তো তারেক রহমানের সাথে একবার মাত্র, যেহেতু উনি দেশে নাই, দেশে থাকতে তো এই বৈঠকটা আরো 20 বার হইতো। এখন আমি আসতেছি, শুনুন। আতিকুর রহমান সুনির্দিষ্ট একটা ঘটনার ইঙ্গিত দিয়ে বলেছেন যে 111-এ যেরকম এক ধরনের, তিনি বলছেন যে 111-ও এক ধরনের সমঝোতা বা চুক্তি হয়েছিল তলে তলে, এইটা বললে সেরকমের কি লন্ডন বৈঠকে হয়েছে? সমঝোতার চিন্তাটা ওনারাই বেশি করেন। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আজকে ছাত্রলীগ, কালকে হঠাৎ করে প্রমাণ হলো যে আমি শিবির। আপনি বলছেন আজকে ছাত্র দলের নেতা, আওয়ামী লীগের নেতা, পরে দেখা গেলো যে আমি জামাতের নেতা। এইটা বিএনপি কখনো করে নাই। বিএনপি যারা করে তারা প্রকাশ্যেই করে। আমরা রাজনৈতিক কোনো গোপন দলিলে আমরা কেউ এই করে নাই। ওনাদের এজেন্ডা থাকতে পারে, এরকম এই থিঙ্কিংটা থাকতে পারে, আমরা এই থিঙ্কিংটা করতে পারি না। তারেক রহমানের সাথে বৈঠকটা প্রকাশ্য হয়েছে, সরকারের রিপ্রেজেন্টেশন ছিল, আমাদের লোক তারেক রহমান ছিলেন আমাদের, এবং যৌথ একটা বিবৃতি এসেছেন। আমরা শুরুতেই কিন্তু বলেছি আমাদের প্রেশার, হ্যাঁ বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি নির্বাচনের দাবিতে গত 16 বছর 18 বছর আন্দোলন করেছে একটা নির্বাচনের। কিন্তু এই যে 111-এর কথা যেটা বললেন, 111 নির্বাচনে আমরা জানতাম যে নির্বাচনে যাওয়া ঠিক হবে না, কারণ এটা একটা ম্যানিপুলেটেড নির্বাচন হবে। কিন্তু ওনারাই কিন্তু 4 দলীয় জোটের তখন প্রভাবশালী মেম্বার ছিলেন, ওনারাই কিন্তু জামাত ইসলামী, ওনারাই মুজাহিদ সাহেব, নিজামী সাহেবরই ইলেকশনে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, ম্যাডামকে একরকম বাধ্য করেছেন, আমরা জানি এগুলি। তো রাজনৈতিক পরিক্রমায় প্রত্যেকটা বড় বড় সিদ্ধান্ত ওনারা ভুল করেছেন। তো এইবার আমি মনে করছি আসলে এনসিপি না, আমি মনে করছি হয়তো সাইন করবে না জামাত ইসলামী, বুঝছেন। যাই হোক, কেন জানি শুভবুদ্ধের উদয় হয়েছে, ওনারা সাইন করেছেন। আপনার দ্বিতীয় কোশ্চেনটা ছিল কি জানি, এই গণভোট আর জাতীয় নির্বাচন দুটো তো দুই মেজাজের জিনিস। এখানে ক্ষমতার জন্য যেই ভোটটা, সেই ভোটে তো মারামারি হানাহানির সুযোগ থাকে, সেই ক্ষেত্রে গণভোটটা প্রভাবিত হবে কিনা? ফার্স্ট কথা হচ্ছে আমরা এমন একটা, এই যে কেন এত মিটিং, এত একটা স্বাধীন নির্বাচন কমিশন এবং একটা তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় ঐক্যমত্য, এগুলোর পিছনের মূল কারণ হচ্ছে আমরা ভোট করব, এখানে কোনো মারামারি হানাহানি হবে না, কেউ কাউকে মারামারি করবে না। সবার কিভাবে আপনি না, এইটা কিভাবে নিশ্চয়তা দেয়া যায়? না, এটা গভর্নমেন্টও বলছে, ডক্টর ইউনূস সাহেবও বলেছেন যে আমরা চাই শুধু এই নির্বাচন না, বাংলাদেশে যত নির্বাচন আসবে, কোন নির্বাচনে আমরা ইউরোপে ভোট দেই, আপনি অবাক হয়ে যাবেন। অনেক যে এই যে আইডি কার্ড চেক করা, বাসার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা বলে সাথে সাথে ঠিক আছে অমুক, ঠিক দিয়ে জানি না ইউরোপের সাথে বাংলাদেশকে মেলাবেন কিনা। কিন্তু আপনাকে
সময় আগাচ্ছে, মানুষ আমাদের দেশে ইউরোপ ওপেন, আপনার একটা ফোনে এখন আপনার যে 15 বছরের বাচ্চা সে জানে ইউরোপে কি ঘটতেছে, আপনি দেখতেছে। আজকে যে চেঞ্জের কনসেপ্টটা, বাংলাদেশের রাজনীতি আগের জায়গায় থাকবে না, এবং এটাই হচ্ছে রিনেগোসিয়েশন অফ সোশ্যাল কন্ট্রাক্ট। সো যেটা বলতেছিলাম, এটা কোনোভাবেই সমস্যা না, কারণ গণভোট যদি আলাদাভাবে ওনারা, যেটা আমরা কিন্তু দেখেন বিএনপির পক্ষ থেকে গণভোটের দাবি মেনে নেওয়াও কিন্তু এটা জাতীয় ঐক্যমত্যের জন্য বিশাল স্যাক্রিফাইস। গণভোটের সিস্টেম কিন্তু ছিল না এই সাংবিধানিক বর্তমান ফ্রেমওয়ার্কে, কিন্তু আমরা বলেছি যে ঠিক আছে। কিন্তু এখানে এখন ধরেন নির্বাচন ফেব্রুয়ারিতে, আপনি আরেকটা গণভোটের জন্য আলাদা আয়োজন করেন, সেক্ষেত্রে আরো 1 মাস 1.5 মাস চলে যাবে। আমি এটা বলতেছি, দেখেন এটা ওয়েস্ট অফ টাইম এবং জনগণের মতামতকে ডাইভার্ট করা ওয়েস্ট অফ মানি। রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার দিকেও আপনাকে খেয়াল করতে হবে। এখানে ব্যালট থাকবে 2টা, একটা জাতীয় নির্বাচনে আপনার প্রার্থীদের মার্কে, আরেকটা আপনি হ্যাঁ না না। আপনি কি ঐক্যমত্য কমিশনের প্রপোজালগুলোকে এগ্রি করেন, ইয়েস বললে ইয়েস ভোট দিবেন, নো বললে নো ভোট দিবেন। এখানে এত সমস্যার তো কথা নাই, বরং এই কাজটা ইজি। বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তারা জানে এইগুলি কতটা হ্যাজার্ডাস, যাতে ইজি করা যায়। এই কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ক্লিয়ার করেছি একই দিনে হওয়া ভালো, অন্য 2 দিনে করা, 2টা নির্বাচন করা অ্যাবসার্ড যুক্তি। এখন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের হাতে আসলেই অর্থনৈতিক সংকট, এত অর্থ নেই বাংলাদেশে, অর্থনৈতিক সংকটই রয়েছে। এটি একটি যুক্তিযুক্ত ঘটনাই বললেন। আমাদের একদম সময় শেষ, আপনার জন্য আমি 2 মিনিট। জি, আমি সেদিকে যাওয়ার আগে ব্যারিস্টার বেলায়েত সম্বন্ধে বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, আমার জানতে ইচ্ছে করে যে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশে আসছেন না কেন? ওনার তো কোনো মামলা মোকদ্দমা নাই, এখন আসতে পারেন, উনি দেশে আসেন, উনি আসবেন। দেশে বৈঠক একদম, বিদেশে এক ধরনের। দেশে সিফাত বাজার বসে বললেন যে আমরা অমুক তারিখে আমরা করব, সব দল একসাথে বসলেন, ওখানে এককভাবে বসে ঘোষণা দিলেন। এটাই তো আমাদের সমস্যা। কিন্তু ওনার কথার ফ্রেমে উনি বলছেন যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করব, সেই সময় তো হচ্ছে। ছাত্রলীগের শিবির ছিল, এটা ওনারা বলেন। এখন পর্যন্ত যে কটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কমিটি করেছে, যখনই কমিটি প্রকাশিত হয় লম্বা তালিকা আসে ছাত্রলীগের সাথে অনুপ্রবেশ। মূল হচ্ছে আসলে এখন ছাত্রদল তারা কোনো ছাত্র পাচ্ছেন না, তারা বিভিন্ন খুঁজে খুঁজে নিয়ে আসতেছেন। এখন তারা পাচ্ছেন না বলেই এখন শিবিরকে ব্লেম দিয়ে তারা আমাদের ছাত্রলীগ আছে, এটাই এই ব্লেম স্টুডেন্টরা গ্রহণ করে নেয় বলেই তো এখন ডাকসু সব জায়গাতে শিবির সেখানে উইন করেছে। তৃতীয় হলো মানে হচ্ছে ছাত্রদেরকে আপনি অপমান করা, অপমান করতে পারেন না, কারণ ছাত্ররা কোন ছাত্রলীগকে ভোট দেয় না। যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছাত্রলীগকে বিদায় দিয়েছে, তারা কখনো এই কাজ করার কথা না। যে আপনি বলেছেন যে গণভোট এমনি বাধ্য হয়েছে। দেখুন, আমরা আশঙ্কা কেন, বিএনপি যদি বড় দল হয়ে থাকে, বড় দলকে তো বড় মানের অধিকারী হইতে হয়, ঠিক না? আমরা বিএনপি ইদানিংকালে যে দেখছি অ্যাক্টিভিটিসগুলো, আমাদের আশঙ্কা যদি তারা এসে যায়, এই সংস্কার তারা বাস্তবায়ন করবে না। দেখুন, আজকে 31 দফা বিএনপি বোঝে সংস্কারের কথা, বাস্তবায়ন কতটুকু আছে? এই 1 বছরে তার 7,000 তাদের নেতাকর্মী কী হয়েছে, তারা হলো বহিষ্কার করেছেন। তো যেই দলের উপরে নিয়ন্ত্রণ নাই, তা রাষ্ট্র নিয়ন্ত্রণ কীভাবে করবেন? আর আগামী রাষ্ট্রটা হবে চ্যালেঞ্জের। যুবকরা মাঠে থাকবেন, তরুণরা, জেনজিরা কিন্তু কাউকে কনসিডার করবেন না। আগামী রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক রাখার জন্য আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী, এই জন্য বলে আপনি পিআরটাকে নিয়ে আসেন, একভাবে ক্ষমতা ভোগ করতে গিয়ে আবার দেশ ক্ষতি করে ফেলবেন। কারণ আপনার কর্মীরা আপনার নিয়ন্ত্রণ মানে না, কমান্ড মানে না। লন্ডনে বসে আছেন চেয়ারপারসন, ভয় আসতেন না দেশে, যে না জানি কী হয়ে ইমেজ সংকট সেখানে হয় কিনা। আমরা বলবো যে পিআরটা হচ্ছে একটা গভর্নমেন্টকে ভারসাম্য আনা। বিএনপি মানে না কেন? ধরুন আফার হাউজ মানে না কেন? আফার হাউজ ধরেন যদি এখানে 1% ভোট পায়, তার একটা আসন আফার হাউজ হবে। বিএনপি হাইয়েস্ট ভোট পেয়েছে মনে করেন 40% ভোট। তার মানে কি, যদি 40% তারা জোট সহ পায়, যদি তারা দানাশিস প্রতীকে সবাইকে ইলেকশন করতে দেয়, তার মানে আরও 10 জন কিন্তু ঘাটতি আছে। যদি এই 10 জন বিএনপি নিতে না পারে, তার মানে হচ্ছে যদি তারা মেজরিটি পেয়েও যায়, আফার হাউজ তারা সেখানে আটকে যাবে। এই জন্য তার কোনোটাই মানতে চায় না। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের বাস্তবতায় পিআরটা লাগবে। যদি এখন না মানেও বিএনপি, টুডে অর টুমোরো কেয়ারটেকার সরকারের মতো করে বিএনপি আবার পিআরটা মানবে, ততক্ষণ দেশের ক্ষতি হয়ে যাবে অনেক। আশা করি তারা দেশকে বুঝবেন, ওন করবেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মানুষের যে মনোভাব, সেই মনোভাবের সম্মান প্রদর্শন করে পিআর সহ গণভোটকে তারা সঠিক সময় হওয়ার ব্যাপারে আমাদের সহযোগিতা। আমাদের একদম শেষ প্রান্ত 30 সেকেন্ড আপনি যদি বলতেন খুব দ্রুত। থ্যাংক ইউ। ওনার একটা কথা খুবই আপত্তিকর, এই জাতীয় কথা বলা ঠিক না, যে বিএনপি চেয়ারপারসন ভয়ে আসতেছেন না। আমরা ওয়েলকাম জানাই, আমরা ওয়েলকাম জানাবো। শুনেন, উনি দলের চেয়ারপারসন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেক এদিন বিবিসির সাক্ষাৎকারেও বলেছে উনি প্রস্তুতি নিচ্ছেন, উনি কমফোর্টেবল সময়ে আসবেন, উনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। আজকে বর্তমান যুগটা হচ্ছে কমিউনিকেশনের যুগ, কমিউনিটির যুগ না। কবে নাগাদ আসবেন? আমি ওই কথাই বলবো, উনি ওনার সময়টা উনি নির্ধারণ করবেন এবং নির্বাচনের আগেই আসবেন এবং উনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং দলকে নেতৃত্ব দেবেন। সো বিএনপির নেতৃত্ব নিয়ে আপনাদের ঠিক করেন, আপনাদের শুনেন, আপনাদের নেতৃত্ব তো সমস্যা নাই। আপনাদের তাহের সাহেব ওই ইয়েতে বলছে কি জানেন, বলে যে যুবক এসেছে, বুড়ো এসেছে, ফেরেশতা আসে নাই। আপনারা কি মনে করেন কয়না আমি তো মনে করি ফেরেশতাও এসেছেন। আপনারা তো ফেরেশতা দিয়েও আপনারা নির্বাচন করে বলতে পারবেন। না না, আমাদের ফেরেশতা লাগবে না, আমাদের তারেক রহমান আসবে। না না, আপনারা তারেক সাহেব বলছেন, আপনি এর বক্তৃতায় বলছে যে ফেরেশতাও মিটিং এ আসছে, এগুলা শুনি বলছে তো? আমি জামাতকে জানি না, বলছে নাকি? বলছে তো। এখন আপনি একটা ডকুমেন্ট দেখান, আমি দেখাবো আপনাকে, ঠিক আছে, একটু পরেই দেখাবো আপনাকে। তো এখন শুনেন, আমি মিডিয়ার সামনে তো অসত্য কথা বলবো না তো। তো এই জন্য তারেক রহমানের দেশের আগমন নিয়ে আপনাদের মাথা ব্যথার দরকার নাই। উনি সময় মতো আসবেন, দেশের নেতৃত্ব দিবেন। আর পিআর এর যে কনসেপ্টটা ওই যে বললাম না, শুনেন, পিআর হচ্ছে কাঁঠাল ভাগাভাগি সুবিধা হয়, আর কিছু না। এখন আমরা চাই না কত মারামারি হোক, সহিংসতা হোক, উনি আসুক। এখন ধরেন নির্বাচন হলে হয়তো পাবে 20টা সিট, পিআর হলে 30টা সিট পাবে হয়তো, বা 40টা সিট পাবে। কয়টা বোঝা যাবে, দেখছেন না ডাকসুতে কি হয়েছে, ছাকসুতে কি হয়েছে। আচ্ছা, ডাকসু মাকসু ছাত্র রাজনীতির কথা এখন বাদ দেন, এটাই মূল বিষয়। তরুণ প্রজন্মের কথা বলেন, তরুণ প্রজন্ম তো তারা এখন পরিবর্তন চাচ্ছে, এটা বুঝতেছেন না কেন? দুজনকেই ধন্যবাদ। আমাদের সময় শেষ, একদম শেষ প্রান্তে। তরুণ প্রজন্ম এখন তারা নতুন বাংলাদেশ চাচ্ছে। শুনেন, এবং এটাই রিফ্লেকশন। আমরা সেটা কিছু বলতে, হ্যাঁ ভোটে আসেন, নমিনি ঘোষণা হয়ে গেছে, আপনারা এখন নমিনি ঘোষণা দিচ্ছেন না, নমিনি ঘোষণা দেন। বেস্টার বিলাল, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, নাশকতা কিনা এটি হয়তোবা তদন্তের পরে বলা যাবে, তবে অগ্নিকাণ্ড দুর্ঘটনাই। এই দুর্ঘটনা যেন বিশেষ করে এরকমের সুপার সিকিউরিটি এরিয়া, যেটি আন্তর্জাতিক বিমানবন্দর, আমাদের প্রধান বিমানবন্দর, সেখানে এই ধরনের অগ্নিকাণ্ড শুধুমাত্র ক্ষয়ক্ষতিই না, বাংলাদেশের ভাবমূর্তিও নানান ধরনের সংকটে পড়ে যায়। সব কিছু মিলিয়ে এই বিষয়টি অবশ্যই সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবে, এটি আমাদের প্রত্যাশা। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।